ওয়েলকাম এভরিওয়ান টু দিস ক্লাস। আজকে আমরা এই বাংলা বোর্ডের 12 বা দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমরা কিছু টেস্ট পেপারের পেজ সলভ করব। তো আজকে টেস্ট পেপারের ফার্স্ট পেজের এমসিকিউ পার্টটা আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ই মানের সুষম তড়িৎ ক্ষেত্রে ই আধান ও এম ভরযুক্ত একটি ইলেকট্রনের ওপর তড়িৎ বল তার ওজনের সমান হয়, ই এর মান হবে। তার মানে এখানে একটি তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, ই একটি আধান আছে এবং এম ভরযুক্ত একটি ইলেকট্রন আছে, তাহলে তার উপর যে তড়িৎ বল সেটা তার ওজনের সমান, তাহলে তড়িৎ ক্ষেত্রের বা ই এর মান কত। ঠিক আছে, এখানে অপশন আছে এম জি বাই ই, এম জি ই বাই এম জি আর ই স্কোয়ার জি বাই এম স্কোয়ার। ঠিক আছে, তো চলো দেখা যাক এটি কীভাবে সলভ করা যায়। তো এখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং এম ভরের একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধান হচ্ছে ই। ঠিক আছে, তাহলে এম ভরের যদি একটা ইলেকট্রন হয় তাহলে এটার ওজন কি হবে, এমজি নিশ্চয়ই আমরা জানি। এবং যে তড়িৎ ক্ষেত্রে কিউ আধান রাখলে সেটি কত বল অনুভব করে আমরা জানি, কিউ ইন্টু ই। তাহলে এখানে চার্জটা তো হচ্ছে ইলেকট্রন ই, তাহলে এফ ইকুয়ালস টু ই কিউ বলবো ইলেকট্রনের জন্য। এটা কিন্তু আমরা শুধুমাত্র মানটা নিয়েছি, না হলে ইলেকট্রনের আধান জানি নেগেটিভ। তো কোশ্চেনে কি বলা আছে যে এম জি মানে ওজনটা ইকুয়ালস টু হচ্ছে এটার উপর যে বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা এখান থেকে কত পাচ্ছি, তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে এম জি বাই ই। তাহলে যে অপশানে আমরা দেখব এম জি বাই ই আছে এই অপশানটা হবে কারেক্ট। তাহলে আমরা এমসিকিউ পার্টটা করছি, এটা হচ্ছে এমসিকিউ ফার্স্ট এমসিকিউ। হ্যাঁ, এটা দেখো আছে গ্রুপ বি এ। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেনের অপশন এ কারেক্ট, এম জি বাই ই। ঠিক আছে, এবার সেকেন্ড কোশ্চেনটা দেখছি। একটি ঘনকের কেন্দ্রবিন্দুতে একটি ধনাত্মক আধান কিউ অবস্থানে করেছে। আচ্ছা, ঘনকটির যে কোনো একটি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? ঠিক আছে, তো অপশন এ হচ্ছে কিউ বাই এপসাইলন 6 এপসাইলন নট 4 পাই কিউ, কিউ বাই 4 পাই এপসাইলন নট, কিউ বাই 6 পাই এপসাইলন নট। ঠিক আছে, তো চলো এটা দেখা যাক। আমরা জানি যে গাউসের সূত্র অনুযায়ী কোনো বদ্ধ তলের মধ্যে যে মোট আধান বাই শূন্যস্থানের যে তড়িৎ ভেদ্যতা, এদের অনুপাতকে আমরা বলি যে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা জানি যে গাউসের সূত্র অনুযায়ী ফাই বদ্ধ তল দ্বারা যে তড়িৎ ফ্লাক্স অতিক্রান্ত হচ্ছে সেটা ইকুয়ালস টু হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তো এখানে একটা ঘনক বলেছে, এখানে একটা ঘনক, এরকম একটা ঘনক কনসিডার করলাম। তো এই ঘনকের ঠিক মধ্যবিন্দুতে মানে এই টোটাল সারফেস দ্বারা যে চার্জ এনক্লোজড করা আছে সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ এনক্লোজড ইকুয়ালস টু কিউ। তাহলে এই যে ছটি তল দ্বারা টোটাল অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত না কিউ বাই এপসাইলন নট। কিন্তু একটি তল দিয়ে আমাকে বলেছে কত তড়িৎ ফ্লাক্স, তাহলে একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, এটা হবে 6টি তল দিয়ে এটা, তাহলে একটি তল দিয়ে 6 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে আনসার। আর এটা দেখছি অপশন এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, এবার 3 নাম্বার কোশ্চেন হচ্ছে 99 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহ 10% পাঠাতে হলে ব্যবহৃত শান্টের রোধ কত হবে? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 99 ওহম এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 10% কারেন্ট যাচ্ছে। তা 10% কারেন্ট কার 10%? টোটাল যে কারেন্ট তার 10% সমান হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট। তো আমরা তো জানি যে এন ইকুয়ালস টু কি, এন ইকুয়ালস টু হচ্ছে টোটাল কারেন্ট বাই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট আই। তাহলে এখানে টোটাল কারেন্টকে যদি 100 ধরি তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট নিশ্চয়ই 10 হবে। তাহলে এন ইকুয়ালস টু কত পাচ্ছি, 10। তাহলে এন ইকুয়ালস টু হচ্ছে 10। আর আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা জানি যে শান্টের মান হয় জি বাই এন মাইনাস 1। তাহলে জি তো এখানে 99 ওহম আর এনটা হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 1 করলে আমরা কত পাবো, 9। তাহলে এখানে শান্ট হচ্ছে 11 ওহম, তাহলে 11 ওহম হচ্ছে উত্তর।
ঠিক আছে। আর এটা থিওরিটা আরেকবার একটু এখানে সংক্ষেপে বলে দিই। এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, ঠিক আছে। এই গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালাল একটি খুব কম মানের রোধকে যোগ করা হয়, এটাকেই শান্ট বলে। এই টোটাল কারেন্ট হচ্ছে আই, এবং এই আই কারেন্ট দুভাগে ভেঙে যায়, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটাই আইজি বলি, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে অপশান 11 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে দেখছি অপশান বি এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার এমসিকিউ। এবার 4 নাম্বার এমসিকিউতে দেখতে পাচ্ছি একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত, ঠিক আছে। 4 নাম্বার, একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত, ঠিক আছে। তো ইলেকট্রনের আধান হচ্ছে ই, ধরে নিচ্ছি ইলেকট্রনটি ভি বেগে কোনো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এবং ওই যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে সেই ইলেকট্রনের যে অরবিট বা কক্ষপথ তার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটার যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক আমরা এটাকে স্মল pm দিয়ে লিখতে পারি, বা শুধুমাত্র m দিয়ে লিখতে পারি। এটার ভ্যালু হচ্ছে EVR/2। এটা কিভাবে পাচ্ছি না, আমরা জানি ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া। তো কারেন্ট ইকুয়ালস টু এখানে হচ্ছে চার্জ বাই টাইম, ইলেকট্রনের চার্জ ই সেজন্য ই লিখলাম, এবং একবার ঘুরতে যে টাইম লাগে টাইম পিরিয়ড সেটা হচ্ছে টি। আর এরিয়া, যদি ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের চারিদিকে যদি ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে তাহলে যে এরিয়া কভার করছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর স্কোয়ার পুট করছি, আর আমরা সকলেই জানি টি ইকুয়ালস টু হচ্ছে 2πr/v। তাহলে এখানে যদি এই ভ্যালু পুট করি তাহলে E/2πr/v ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে সিঙ্গেল আর ক্যান্সেল হচ্ছে, পাই পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে EVR/2 এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে অপশান, সেই অপশানের মধ্যে অপশান সি হচ্ছে কারেক্ট। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো 5 নাম্বার কোশ্চেন, একটি পরিবর্তী প্রবাহের শীর্ষমান 5√2 হলে মূল গড় বর্গবেগ বা আরএমএস ভ্যালু কি, ঠিক আছে। তাহলে শীর্ষমান, এটা হচ্ছে 5 নাম্বার এমসিকিউ। শীর্ষমান মানেই হচ্ছে পিক ভ্যালু, সেটা হচ্ছে 5√2 অ্যাম্পিয়ার, এবং আরএমএস ভ্যালু বা যেটা মূল বেগ, গড় বেগের বর্গবেগ, সেটার ভ্যালু কি এটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে IRMS, আর এটাকে আমরা বলি I0। তো IRMS এবং I0-এর মধ্যে আমরা রিলেশন জানি, IRMS ইকুয়ালস টু হচ্ছে I0/√2, ঠিক আছে। তাহলে I0 আমরা পেয়েছি 5√2/√2 হয়ে যাবে, তাহলে √2 ক্যান্সেল, এটা 5 অ্যাম্পিয়ার হচ্ছে আনসার আমাদের, ঠিক আছে। তাহলে এটা দেখছি অপশান এর সাথে ম্যাচ করছে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। এবার নেক্সট 6 নাম্বার এমসিকিউতে দেখছি শূন্য মাধ্যমে গতিশীল কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ভেক্টর ই এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি দুটির তাৎক্ষণিক মান দুটির মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে। তো 6 নাম্বার এমসিকিউ, আমরা জানি কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এবং বি, এদের মধ্যে রিলেশন হচ্ছে যে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গটি যদি সি ভেলোসিটি নিয়ে মুভ করে, মানে আলোর বেগে গতিশীল হয়, তাহলে সি ইকুয়ালস টু আমরা জানি E/B, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে রিলেশন। এবং আরেকটা জানি এক্সট্রা এখানে ইনফরমেশন দিয়ে রাখছি, এই আলোর বেগ বা ভেলোসিটি অফ এনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, সেটা হচ্ছে μ0 × ε0√1/, ঠিক আছে। তার দুটোই হচ্ছে সি এর রিলেশন। এবার আমাদের এই কোশ্চেনে কিন্তু প্রয়োজন এই রিলেশনটি, ঠিক আছে। তাহলে এখানে অপশানগুলো দেখা যাক। তাহলে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি E = CB, মানে হচ্ছে অপশান বি কারেক্ট। তাহলে E = এখান থেকে আমরা বলতে পারছি C × B, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। 7 নাম্বার এমসিকিউ হচ্ছে যদি পি ধাতুতে আলোর বেগ কিউ ধাতুতে আলোর বেগের 1.25 গুণ হয় তাহলে ধাতুদ্বয়ের প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার এমসিকিউ হচ্ছে পি একটি ধাতু, এখানে যে আলোর বেগ সেটা সিপি বলছি, সেটার যা ভ্যালু সেটা ইকুয়ালস টু হচ্ছে 1.25 গুণ কিউ একটা ধাতু আছে, সেই কিউ ধাতুতে আলোর যে বেগ,
ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিপি বাই সিকিউ এটা আমরা ইকুয়ালস টু বলতে পারি 1.25। ঠিক আছে, তো প্রতিসরাঙ্কের সংজ্ঞা তো আমরা জানি সি বাই ভি। ঠিক আছে, তাহলে এখানে আমরা মিউ পি বলবো তখনই যখন সি বাই সিপি বলবো, এবং মিউ কিউ বলবো যখন সি বাই সি কিউ বলবো। ঠিক আছে, তাহলে এদের প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে, প্রতিসরাঙ্কের অনুপাত হবে, এটা দেখছি ইনভার্স রিলেশন, তাহলে সি কিউ বাই সিপি। ঠিক আছে, তাহলে সিপি বাই সি কিউ হচ্ছে 1/1.25। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 100, তাহলে এটা যদি 25 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 4/5, তাহলে 4/5। এটা হচ্ছে সি কিউ বাই সিপি, দেয়ারফর সিপি বাই সি কিউ কত হবে, এটা হচ্ছে 5/4। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশে যদি ভাঙি তাহলে এটার আনসার হবে 1.25। ঠিক আছে, তাহলে 1.25 হচ্ছে আনসার, মানে অপশন ডি কারেক্ট। 8 নম্বর এমসিকিউতে দেখতে পাচ্ছি, কাঁচ নির্মিত একটি প্রিজমের প্রতিসারক কোণ এবং ন্যূনতম চ্যুতি পরস্পর সমান, প্রতিসারক কোণের মান কত? মিউ ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 1.5। ঠিক আছে, তাহলে 8 নাম্বার এমসিকিউটা হচ্ছে কোনো প্রিজমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা দেওয়া আছে 1.5, এবং আরেকটি বলা আছে যে প্রতিসারক কোণ ইকুয়ালস টু ন্যূনতম চ্যুতি কোণ। ঠিক আছে, তো মিউ ইকুয়ালস টু তো আমরা রিলেশন জানি যে সাইন ডেল্টা এম ন্যূনতম চ্যুতি কোণ প্লাস a/2 বাই সাইন a/2, যেখানে এটাই হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে হচ্ছে সাইন, এই দুটো একই, তাহলে এটাকে আমরা বলতে পারি 2a/2 মানে a বাই, এটা তো দেখতেই পাচ্ছি সাইন a/2। তাহলে আমরা একটা ট্রাগোনোমেট্রিতে ফর্মুলা জানি যে সাইন 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে 2 থিটা ইকুয়ালস টু যদি a ধরে নিই তাহলে এটা আমরা লিখতে পারি 2 সাইন a/2 ইন্টু কস a/2, ক্লিয়ার, বাই এখানে তো সাইন a/2 আছে, তাহলে সাইন a/2 ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কত 2 কস a/2। তো এটা ইকুয়ালস টু হচ্ছে মিউ, আর মিউ ইকুয়ালস টু দেওয়া আছে 1.5, তাহলে আমরা কি বলতে পারি কস a/2 ইকুয়ালস টু কত, না এটা হচ্ছে 1.5/2, তার মানে এটা হচ্ছে 0, তাহলে 5 3 এ 15, 5 4 এ 20, 3 এর 4। ঠিক আছে, তাহলে কস a/2 ইকুয়ালস টু 3 এর 4, তাহলে a/2 ইকুয়ালস টু কত হচ্ছে কস ইনভার্স 3 এর 4। ঠিক আছে, তাহলে এই কস্ট হচ্ছে 2 ইন্টু কস ইনভার্স 3 এর 4। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 82.8, মানে অলমোস্ট 83 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, 9 নম্বর এমসিকিউটা হচ্ছে 9:1 আনুপাতিক তীব্রতা সম্পন্ন দুটি আলোকরশ্মি গুচ্ছ ব্যতিচার পট্টি গঠন করলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দুটি আলোকরশ্মি যারা ব্যতিচার পট্টি গঠন করেছে তাদের অনুপাত হচ্ছে 9:1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 নম্বর এমসিকিউ। তাহলে যে দুটো আলো ব্যতিচার ঘটাচ্ছে তাদের ইন্টেন্সিটি যে অনুপাত সেটা হচ্ছে 9:1। তো আমরা একটু ফর্মুলা জানি যে যদি দুটোর তীব্রতা এটা হয় তাহলে আমরা যদি এটাকে n:1 বলতে পারি, মানে যদি I1:I2 ইকুয়ালস টু n:1 হয়, তখন আমরা বলতে পারবো যে এই দুটোর ব্যতিচারের ফলে যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে বাই ওই দুটির ব্যতিচারের ফলে যে মিনিমাম ইন্টেন্সিটি হবে সেটা হচ্ছে √n + 1 বাই √n - 1 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই ইকুয়েশনে n ইকুয়ালস টু হচ্ছে 9, তাহলে আমরা I max বাই I minটা কত বলবো, মানে মিনিমাম ইন্টেন্সিটি এবং ম্যাক্সিমাম ইন্টেন্সিটির অনুপাত, এটা হচ্ছে 9 এর রুট মানে 3 + 1 বাই 3 - 1 এটার হোল স্কোয়ার, মানে 4/2 এটার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4:1। তাহলে 4:1 যে অপশানের সাথে ম্যাচ করছে এটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে,
10 নম্বর এমসিকিউটা হচ্ছে একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে এর সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যত গুণ পরিবর্তিত হবে তা হলো। আচ্ছা, তাহলে 10 নাম্বার, একটি ইলেকট্রন সেটার গতিশক্তি 3 গুণ পরিবর্তিত হয়েছে, তাহলে E2 সমান আগে ছিল E1 তার 3 গুণ পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ2টা আগেকার কত গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা ডি ব্রগলির যে হাইপোথিসিস থেকে ইলেকট্রনের যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করেছিলাম সেখান থেকে জানি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে h/√2mE, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি এবং এমটা হচ্ছে ভর। ঠিক আছে, তাহলে ল্যামডার সঙ্গে ই এর যে রিলেশন সেটা দেখছি 1/√e। তাহলে এখান থেকে আমরা বলতে পারি λ2/λ1 ইকুয়ালস টু হচ্ছে ইনভার্স রিলেশন, তাহলে এখানে 2 থাকবে, এখানে 1 চলে যাবে, এবং E2 এর যদি আমরা মান বসাই কত, E1 তো যেমন আছে থাকলো, E2 ইকুয়ালস টু হচ্ছে 3E1, তাহলে E1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে λ2 ইকুয়ালস টু কি পাচ্ছি, λ1/√3। ঠিক আছে, তো এটা দেখবো কোন অপশনের সাথে ম্যাচ করছে, তাহলে λ1/√3 মানে 1/√3, তার মানে অপশন সি কারেক্ট। ঠিক আছে, 11 নম্বরে দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন n=2 কক্ষপথ থেকে n=1 কক্ষে গেলে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে নিঃসৃত তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ বের করতে হবে, n=2 থেকে n=1 যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 11 নাম্বার। তাহলে n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 1, তাহলে কত তরঙ্গদৈর্ঘ্য নিঃসৃত হবে। ঠিক আছে, তো রিডবার্গের ফর্মুলা থেকে আমরা জানি 1/λ হচ্ছে যে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1/λ পাচ্ছি আর ইন্টু এখানে ফার্স্টে আমি যেটা গ্রেটার সেটাই দিচ্ছি, তাহলে 1/1 নিচ্ছি, নাহলে নেগেটিভ আনসার আসবে, মাইনাস 1/2² মানে হচ্ছে 4, তাহলে এখানে পাচ্ছি আর 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। ঠিক আছে, দেয়ারফর λ হচ্ছে 4/3r, তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে FM 257 100 257 হচ্ছে এ এবং জেড হচ্ছে 100, পরমাণুটি বোরের পরমাণু প্রতিরূপ অনুসরণ করে চলে, যদি এই পরমাণুটির ব্যাসার্ধ বোরের ব্যাসার্ধের n গুণ হয় তাহলে n এর মান হবে, 4টে অপশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যে পরমাণুটা আছে সেটা হচ্ছে FM 257 100। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি এটার যে মাস নাম্বার বা ভর সংখ্যা সেটা হচ্ছে 257 এবং জেড অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে 100। তো আমরা জানি কোনো হাইড্রোজেন পরমাণুর যে বোর, যেটাকে আমরা বোর রেডিয়াস বলি, সেটা যদি a নট হয় আর অন্য কোনো অ্যাটমের যে রেডিয়াস সেটাকে যদি আমরা a বলি, তাহলে a ইকুয়ালস টু আমরা ক্লিয়ারলি জানি n²/z। ঠিক আছে, তো কোশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে যে বোর যে রেডিয়াস তার n গুণ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সিঙ্গেল n ক্যান্সেল হচ্ছে, a নট ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n ইকুয়ালস টু হচ্ছে z, আর এখানে তো z ইকুয়ালস টু 100, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 100, এটা আনসার, তো এটা অপশন এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, কোশ্চেন 13 হচ্ছে একটি পি জাতীয় অর্ধপরিবাহীতে মুখ্য তড়িৎবাহক হলো, তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা জানি মেজরিটি যে চার্জ ক্যারিয়ার মুখ্য তড়িৎবাহক সেটা হচ্ছে হোল, এবং যেটি গৌণ তড়িৎবাহক মানে হচ্ছে যেটা মাইনরিটি চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে এখানে মুখ্য তড়িৎবাহক বলেছে, তাহলে হোল আনসার হবে, তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা 14 নাম্বার এমসিকিউতে দেখতে পাচ্ছি বিশুদ্ধ সিলিকনের মধ্যে কি অশুদ্ধি মেশালে পি জাতীয় তড়িৎ অর্ধপরিবাহী তৈরি হয়। তাহলে বিশুদ্ধ সিলিকনের সঙ্গে আমরা জানি ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করি, তখন আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তো ট্রাইভ্যালেন্ট অ্যাটম কি কি আছে আমাদের, ট্রাইভ্যালেন্ট অ্যাটম হচ্ছে আমাদের বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, ঠিক আছে, এবং অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আমরা বোরন দেখতে পাচ্ছি, তাহলে বোরন হবে আনসার, মানে অপশন বি কারেক্ট। এবং এটি যদি
এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে হতো তাহলে পেন্টাভ্যালেন্ট বা পঞ্চযোজী মৌল দিয়ে ডোপ করতাম, সেগুলো হচ্ছে ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক। ঠিক আছে, তাহলে আমাদের 14 নম্বর এমসিকিউ এর আনসার হচ্ছে বি, বোরন। এবার আসছি সেকশন 2 গ্রুপে। গ্রুপের সেকশন 2 এ কিছু শর্ট কোশ্চেন আছে। তো 2 নাম্বার হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কখন একটি প্রোটন সবচেয়ে বেশি বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে 2 নাম্বারের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র, আমি ধরে নিচ্ছি বি চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে একটি প্রোটনের আধান আমরা জানি প্লাসই, কখন এটি সর্বোচ্চ বল অনুভব করবে, মানে এফটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ পার্টিকেল যদি আমরা রাখি, তখন কি দেখব যে ওই চার্জ পার্টিকেলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা লরেন্জ ফোর্স বলি, সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, তাহলে এটার মান কি হবে, এটার মান হবে কিউ ভিবি সাইন থিটা। ঠিক আছে, তো আমরা জানি সাইনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে +1, তাহলে এটাকে আমি +1 ধরে নিচ্ছি। তাহলে এফ ম্যাক্সটা কত হচ্ছে, এফ ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে, এটার মান যখন 1 ধরে নিয়েছি মানে কিউ ভিবি। ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি যখন সাইন থিটা ইকুয়ালস টু 1 হচ্ছে, সাইন থিটা ইকুয়ালস টু 1 মানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যখন প্রোটনটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করবে তখন তার উপর সর্বোচ্চ বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখছি যখন প্রোটনটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হবে তখন প্রোটনটির উপর সর্বোচ্চ বল প্রযুক্ত হবে। ঠিক আছে, সেকেন্ড শর্ট কোশ্চেনটা হচ্ছে যে আলোর ব্যতিচারের প্রধান শর্ত কি। তো আলোর ব্যতিচারের প্রধান শর্ত হচ্ছে, আমরা জানি ব্যতিচারের সংজ্ঞা থেকে এটা পেয়ে যাব যে যখন দুটি আলোক রশ্মি একই দিকে প্রবাহিত হয় বা একই দিকে গতিশীল হয় তখন তাদের মধ্যে যদি ইন্টারফারেন্স ঘটে, এবং এই তরঙ্গ দুটির একটি বিশেষ ধর্ম থাকতে হবে, সেটা হচ্ছে যে এদের বিস্তার এবং কম্পাঙ্ক সমান হবে এবং তারা প্রায় একই বেগে গতিশীল হওয়ার পরে মাধ্যমে যদি কোনো একটি বিন্দুতে উপরিপাতিত হয় এবং এরা যদি সুসঙ্গত আলোক উৎস থেকে এসে থাকে। ঠিক আছে, তাহলে মেন কন্ডিশন হচ্ছে এটাই যে কোনো সুসঙ্গত আলোক উৎস থেকে আগত দুটি আলোক রশ্মি যদি একই দিকে যাওয়ার পরে মাধ্যমের কোনো বিন্দুতে উপরিপাতিত হয় এবং তাদের যে দশা পার্থক্য, সুসঙ্গত উৎস মানেই হচ্ছে তাদের যে দশা পার্থক্য সেটা সময়ের সঙ্গে পরিবর্তিত হবে না, তখন তাদের যে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি বা তীব্রতা হবে সেটি দেখব পর্যায়ক্রমে ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে, মানে হ্রাস বৃদ্ধি হচ্ছে। এই ঘটনাই হচ্ছে ব্যতিচার আমরা জানি। তাহলে ব্যতিচারের প্রধান শর্তটি কি হয়ে যাবে, তাহলে ব্যতিচারের প্রধান শর্ত হলো যে ব্যতিচারকারী তরঙ্গ দুটির, আলোক তরঙ্গ হতে পারে, শব্দ তরঙ্গ হতে পারে, তরঙ্গ দুটির দশা পার্থক্য সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকবে। বা কেউ বলতে পারো যে কোনো সুসঙ্গত উৎস থেকে বা কোহেরেন্ট সোর্স থেকে তরঙ্গ দুটিকে আসতে হবে। একই দিকে গতিশীল হতে হবে।
ঠিক আছে, এটাই হচ্ছে ব্যতিচারের শর্ত। এর সঙ্গে একটি অথবা আছে, সেটা হচ্ছে সাবান জলের বুদবুদকে, মানে বর্ণহীন সাবান জলের বুদবুদকে আমরা রঙিন দেখাই কেন বা রঙিন দেখি কেন? ঠিক আছে, তো এটার কারণ হচ্ছে ব্যতিচার। যে বর্ণহীন যে সাবানের বুদবুদ, তার উপর সূর্যালোক আমরা জানি যে সেটা একটি যৌগিক আলো, হ্যাঁ, সাদা আলো, সাতটি আলোর সমষ্টি। তো সেই সাদা আলো বা যৌগিক আলো যখন এসে ওই সাবানের বুদবুদের উপর পড়ছে, তখন আলোর কিছু অংশ ভিতরে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা ট্রান্সমিট হচ্ছে বলি, কিছু অংশ রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এই ট্রান্সমিশন বা রিফ্লেক্টেড রে যখন ইনসিডেন্ট রে বা যেটা আপতিত আলো, এই আপতিত আলোর সঙ্গে যখন প্রতিফলিত এবং প্রতিসৃত আলো মিশ্রিত হচ্ছে, মানে ব্যতিচার ঘটছে, তখন সেই ব্যতিচারের ফলে আমরা যে ফ্রিঞ্জ প্যাটার্ন বা ব্যতিচার ঝালর দেখতে পাই, সেই ঝালরটি তো আমরা জানি রঙিন হয় কোনো যৌগিক আলোর, সেই জন্যে রঙিন আমরা ব্যতিচার ঝালর বা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বর্ণহীন, এটা অথবার আনসার। তাহলে বর্ণহীন সাবান বুদবুদে রঙিন দেখায় ওই বুদবুদের উপর আপতিত সূর্যালোক ব্যতিচার ঘটে। মানে হচ্ছে ইন্টারফারেন্স ঘটে। ঠিক আছে, সেই জন্য এই ব্যতিচার ঘটার ফলে আমরা এটাকে রঙিন দেখি। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার শ্রেণীর বর্ণালী রেখাগুলি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালীর কোন অংশের অন্তর্ভুক্ত? তো এটা বলে নিই। 3 নাম্বার 2-3, এটার আনসার হচ্ছে বামার শ্রেণী যেটা, সেটা বামার শ্রেণী, এই শ্রেণীর যে বর্ণালী সেটি, এই শ্রেণীর যে রেখাগুলি সেটি বর্ণালীর যে অঞ্চলের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মি। ঠিক আছে, দৃশ্যমান আলোকরশ্মি, সেই জন্য বামার শ্রেণীকে আমরা খালি চোখে দেখতে পাই। ঠিক আছে, এবং লিম্যান যে সিরিজ, এটা এক্সট্রা বলে রাখি, লিম্যান শ্রেণী হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ইউভি বা অতিবেগুনি রশ্মি অঞ্চলের অন্তর্ভুক্ত, সেই জন্য এটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং বাকি শ্রেণীগুলি, ঠিক আছে, লিম্যান বামার বাদ দিয়ে প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, সমস্ত শ্রেণী হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত এই অঞ্চলে শ্রেণীভুক্ত, এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মি, বামার শ্রেণী দৃশ্যমান আলোকরশ্মি অঞ্চলে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং 4 এর সঙ্গে একটা অথবা আছে, অথবা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর আনুমানিক ব্যাস কত? ঠিক আছে, তো হাইড্রোজেন পরমাণুর, এটার অথবা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, আনুমানিক ব্যাসার্ধ তো আমরা জানি সকলেই, এটা হচ্ছে কত, 53 পিকোমিটার। ঠিক আছে, বা এটাকে বলতে পারো 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেডিয়াস, তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে এর দ্বিগুণ, তাহলে ব্যাস হচ্ছে 2a0, মানেই হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 3 6 এবং 2 5 10, 106 পিকোমিটার মতো, বা এটাকে আমরা বলতে পারি, এটাকে যখন 2 দিয়ে গুণ করছি 1.06 অ্যাংস্ট্রম মতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আনুমানিক ব্যাস। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 4th কোশ্চেন, সেটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা এবং পরমাণু পরিবাহী ইলেকট্রনের সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, তো বিশুদ্ধ পরিবাহীতে এমনিতে
T=0 কেলভিনে, মানে T=0 কেলভিন তাপমাত্রায় তো আমরা জানি কোনো ফ্রি হোল বা ইলেকট্রন থাকে না। তাহলে যখন তাপমাত্রা বৃদ্ধি করছি তখন যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন সেগুলো ভেঙে যাচ্ছে, ফলে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আর হোল তৈরি হচ্ছে। তাহলে কোনো বিশুদ্ধ পরিবাহীতে ইলেকট্রন এবং হোলের সংখ্যার অনুপাত সব সময় একই, সেই জন্যে ইলেকট্রনের যে সংখ্যা Ne/n হোল এটা সবসময় আমরা 1 পাবো, মানে 1:1, ঠিক আছে, সমান পাবো, ঠিক আছে। সেই জন্য এই দুটো সমান হওয়ার জন্য আমরা বিশুদ্ধ পরিবাহীর জন্য বলি যে n² = Ne × nh, ঠিক আছে। এটাকে মাস অ্যাকশন ল বলা হয়, ভর ক্রিয়ার সূত্র, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়াল হওয়ার জন্য অনুপাত হচ্ছে 1:1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফার্স্ট পেজের MCQর পার্ট। এবার আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা ব্রড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।